আবারও স্বাগত ২১শে বিজনেস। দর্শক, এখন রয়েছে অটোমোবাইলস খাত নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের সাথে যুক্ত হচ্ছেন এসিআই মোটরসের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর FH আনসারি। দর্শক, ২১শে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। আমরা অতিথির সাথে যুক্ত হচ্ছি। আসসালামু আলাইকুম আনসারি ভাই। ওয়ালাইকুম সালাম। জি আনসারি ভাই, প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি, গত এক বছরে অন্তর্বর্তী সরকার দায়িত্ব পাওয়ার পরে আপনাদের অটোমোবাইলস ইন্ডাস্ট্রিতে সেলসের ক্ষেত্রে কোনো ধরনের প্রভাব পড়েছে কিনা, অথবা সামগ্রিক খাতে কোনো প্রভাব পড়েছে কিনা? আমরা যদি লক্ষ্য করি, গত বছর যখন জুলাই আগস্টে সিচুয়েশনটা তৈরি হলো, তারপরে ইমিডিয়েটলি ওভারঅল মোটরসাইকেল এবং কমার্শিয়াল ভেহিকেল সবকিছুরই সেল কিছুটা ডাউন হলো, টোন ডাউন হলো, এবং এটা টোন ডাউন হতে থাকলো আপ টু ডিসেম্বর পর্যন্ত। তারপর গ্রাজুয়ালি আমরা লক্ষ্য করলাম যে ওভারঅল সিচুয়েশনটা ইমপ্রুভ করছে, এবং ইমপ্রুভমেন্টের মধ্যে আমরা দেখলাম ইন্ডাস্ট্রি যতটা ভালো করছিল তার চেয়ে আমরা বেশ ভালো করা শুরু করলাম। আচ্ছা। এর কারণ ছিল যে গ্রামীণ অর্থনীতি যেহেতু প্রচন্ড ভাইব্রেন্ট অল থ্রু আছে এবং খুব বেশি একটা ইম্প্যাক্টফুল হয়নি, এবং ফরেন রেমিটেন্স গুলো আসতে যখন শুরু করলো, তখন মোটরসাইকেল যেহেতু একটা নিত্য প্রয়োজনীয় একটা যান, এবং আমাদের গ্রামের অথবা শহরের ইয়ুথদেরকে ইন্সপিরেশন দেয়, তারা কিন্তু এই মোটরসাইকেলটা কেনা শুরু করলো। অনেক ক্ষেত্রে আপনারা দেখেছেন রাস্তায় কিন্তু আজকে মোটরসাইকেল একটা ইম্পর্টেন্ট বাহন হয়ে গেছে। অনেকেই মোটরসাইকেল সার্ভিস দিয়ে অনেক প্যাসেঞ্জার ক্যারি করছে। অনেক ইয়ত যারা গ্রামে ছিল তারা শহরে আসা শুরু করলো, মোটরসাইকেল কিনে তারা কিন্তু এই সমস্ত যানবাহন ব্যবহার করে তারা উপার্জন করা শুরু করলো। এখন যেটা অবস্থা সেটা হচ্ছে যে ওভারঅল ইন্ডাস্ট্রি ইজ গ্রোয়িং ফ্যান্টাস্টিক। ইন্ডাস্ট্রি প্রায় 17% রেটে গ্রো করছে আমরা যদি হিসাব করে দেখি, আর আমরা গ্রো করছি 28% রেটে। এখন এই গ্রোথটা কিন্তু সিগনিফাই অনেক কিছু। ইজ ইট রিলেট টু কান্ট্রি ইকোনমি, ইজ ইট রিলেট টু ওভারঅল মাইক্রো ইকোনমি, অর ওভারঅল কান্ট্রি সিচুয়েশন? অ্যাকচুয়ালি আমি যেটা বলার চেষ্টা করছিলাম সেটা হচ্ছে আমাদের দেশে কৃষি ক্ষেত্রটা এখনো প্রচন্ড ভাইব্রেন্ট আছে। কৃষিতে লাভ হচ্ছে, কৃষি লাভজনক একটা ব্যবসা। কৃষিতে আমাদের অনেক সার্ভিস প্রোভাইডার আছে যারা কৃষি যন্ত্রপাতি কিনে খামারিদেরকে ট্রেনিং দিচ্ছে, খামারিদেরকে সার্ভিস দিচ্ছে, এবং খামারিদের প্রোডাক্টিভিটি ইমপ্রুভ করছে। সেখান থেকে তারা ইনকাম করছে, এবং এই ইনকাম দিয়ে কিন্তু তারা গ্রাম থেকে শহরে কানেক্টিভিটির জন্য তারা এই মোটরসাইকেল কিনছে। আরেকটা সুবিধা হলো যে আমাদের দেশে রাস্তাঘাটগুলো গ্রাম থেকে শহরে কানেক্টিং রোডগুলো এতটা ভালো না, যেখানে অনেক বড় ট্রান্সপোর্ট চলা খুব অসুবিধা। সেক্ষেত্রে আমি মনে করি যে মোটরসাইকেলটা এত ইজি একটা বাহন যেটা নিয়ে গ্রাম থেকে শহরে খুব তড়িৎ গতিতে আসা সম্ভব হয়, এবং এখানে ভালো রকমের একটা যোগাযোগ সৃষ্টি করা যায়। তাই ওভারঅল আমি যা বললাম সেটা হচ্ছে যে প্রথম দিকে একটু টোন ডাউন হলো, এখন আমরা দেখতেছি যে ওভারঅল ভাইব্রেশন ক্রিয়েট হয়েছে, এবং মোটরসাইকেলের সেল বেড়েছে, ট্রাকস এর সেল বেড়েছে, আমরা দেখতে পাচ্ছি কমার্শিয়াল ভেহিকেলের সেল বেড়েছে, ট্রাক্টরের সেল বেড়েছে, সর্বক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সেল বেড়ে গেছে। জি, এক্ষেত্রে আপনার কথা শুনে ভালো লাগলো যে আসলে অন্যান্য খাত কিছুটা হিকাপ থাকলেও অটোমোবাইলস খাত এগিয়ে চলছে, 28% গ্রোথ হয়েছে। এখন আমরা আসি যে এই অটোমোবাইলস খাতের যে প্রোডাক্টগুলো, আপনি ট্রাক বললেন, তারপর অটো ভেহিকেল বললেন, মোটরসাইকেল বললেন, এই ক্ষেত্রে এইগুলোর যে পার্টস সেগুলো তো এখনো আমদানি নির্ভর, এবং অ্যাসেম্বলি যদিও অনেক ক্ষেত্রে বাংলাদেশে হয়ে থাকে, অনেকটাই অন্য দেশের উপর নির্ভর রয়েছে। স্বয়ং সম্পূর্ণতা আসবে কবে? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আমরা লক্ষ্য করি যদি যে মোটরসাইকেলের ক্ষেত্রে আমাদের দেশে যে সমস্ত মোটরসাইকেল ভালো করছে সেগুলো মোস্টলি জাপানিজ ব্র্যান্ড। আর এই জাপানিজ কোম্পানিগুলো ইন্ডিয়াতে তাদের ক্যাপাসিটি বিল্ড করেছে, ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি। আমরা তো এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর ফর ইয়ামাহা, অনেকেই অন্যান্য ব্র্যান্ডের এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর, এবং তারা বাংলাদেশে অন্যান্য জাপানিজ কোম্পানির টেকনিক্যাল কোলাবোরেশনে কিন্তু প্রোডাকশন চালিয়ে যাচ্ছে। আমরাও আমাদের ইয়ামাহা কোম্পানির টেকনিক্যাল কোলাবোরেশনে তাদের সুপারভিশনে আমরা এখানে প্রোডাকশন করি। যেহেতু তাদের প্রোডাকশন হাব হচ্ছে ইন্ডিয়া, ইন্ডিয়াতে তারা সমস্ত পার্টস গুলো বানায়, ইঞ্জিন বানায়, এবং পেন্টিং সবকিছু কাজ ইন্ডিয়াতে করে।
সেহেতু তাদের মোস্টলি এক্সপোর্টটা ইন্ডিয়া থেকে হয়। হুম এখন প্রশ্ন হলো আমরা ইন্ডিয়া থেকে আনছি কেন, হুম বা আমাদের বাহির থেকে আনতে হচ্ছে কেন? হুম আমাদের বেসিক্যালি যেহেতু মোটরসাইকেলের টোটাল সেল বাংলাদেশে এখন 4.5 লাখ টাকা মাত্র কোয়ান্টিটি, হুম এবং এখানে 5-6টা বড় বড় ব্র্যান্ড আছে। হুম এখন এই 4.5-5 লক্ষ মোটরসাইকেল 5-6টা কোম্পানিতে যদি আমরা বানাই, তাহলে স্বাভাবিক বোঝা যাচ্ছে যে ওভারঅল মোটরসাইকেলের ভলিউম এখনো কম, এবং এত কম যেটা স্থানীয়ভাবে যদি আমরা ক্যাপাসিটি বিল্ড করার চেষ্টা করি ইঞ্জিন বা ছোট ছোট মেশিন পত্র, সেটা খুব একটা ভায়াবল হবে না। আচ্ছা এরপরে হলো যেহেতু জাপানিজ কোম্পানি আমরা এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর, আমাদের ডিস্ট্রিবিউশনের টার্মস অ্যান্ড কন্ডিশনে হচ্ছে তাদের কাছ থেকে কিন্তু পার্টস এবং অ্যাসেম্বলিংস যে সমস্ত মেটেরিয়াল আছে সেগুলো আনতে হবে, জি এবং সেটাই কিন্তু করা হচ্ছে। জি ফলে দেখা যাচ্ছে যে যেহেতু ভারতে তাদের বেজ আছে, সেই ভারত থেকে কিন্তু আনতে হচ্ছে। জি তবে আপনার প্রশ্নটা ভেরি কারেক্ট, যে আমরা যখন গ্রাজুয়ালি ডিপার ম্যানুফ্যাকচারিং এ যাচ্ছি, ইদানিং কালে ফ্রেমটা আমরা লোকালি বানাচ্ছি পুরোপুরি ভাবে, হুম লেগ গার্ড আমরা লোকালি বানাচ্ছি, অনেক ক্ষেত্রে ফুয়েল ট্যাঙ্ক, অনেক ক্ষেত্রে সিটও লোকালি বানাচ্ছি। জি তার মানে আস্তে আস্তে আমাদের স্কিল বাড়ছে, ক্যাপাসিটি বাড়ছে, জাপানিদের কনফিডেন্স বাড়ছে, আমাদের স্কিল দেখে তারা ইমপ্রেসড হচ্ছে, তাদের কোয়ালিটি সম্পর্কে তারা নিশ্চিত জি হচ্ছে। আমরা মনে করি গ্র্যাজুয়ালি এটা এই জায়গাতে আমরা হয়তোবা এখন থেকে 1-2 বছরের মধ্যে আমরা সবকিছু লোকালি বানাতে পারবো। ততদিনে কিন্তু মোটরসাইকেলের ওভারঅল ইন্ডাস্ট্রির সাইজ আর ভলিউম অনেক বড় হয়ে যাবে। হুম 1 মিলিয়ন অর্থাৎ 10 লক্ষ মোটরসাইকেল বাংলাদেশে বিক্রি হবে। হুম তখন দেখা যাবে প্রতিটা কোম্পানির 2 লাখ 2.5 লাখ করে মোটরসাইকেল বিক্রি হবে। জি এবং এই ধরনের এই স্থানীয়ভাবে এইসব পার্টস বানানোর কারখানা করলে তখন একটা লাভজনক ভেঞ্চার হবে। জি আরেকটি বিষয় হচ্ছে আপনি জানেন পুরো বিশ্ব যাচ্ছে ইলেকট্রিক বাইকের দিকে। সেই ইলেকট্রিক বাইক নিয়ে আপনাদের কোনো পরিকল্পনা রয়েছে কিনা? আরেকটি বিষয় আমি আপনার কাছে জানতে চাচ্ছি, যেহেতু ডিমান্ড কম সেজন্য ফ্যাক্টরি স্থাপন করার ক্ষেত্রে কষ্টের কথা চিন্তা করতে হবে, কিন্তু যদি আপনার ডিমান্ড ভালো হয়ে যায় তখন তো বেশি পরিমাণে সেল করলেও আপনি দেশে প্রফিটের পরিমাণটা বেশি হতে পারে। তো এটাকে ইলেকট্রিক বাইকের সাথে যদি রিলেট করে সম্ভাবনাটা বলতেন। আপনি খুব ভালো একটা প্রশ্ন করেছেন। অ্যাকচুয়ালি যে কোনো আপনার ভেঞ্চার ম্যানুফ্যাকচারিং, এটা ভেরি মাচ রিলেট করে কতটা ভলিউম, এবং কতটা ভলিউম আমরা লোকালি প্রডিউস করব, যার ফলে এসব সাপোর্টিং ইন্ডাস্ট্রি এবং ডিপার ম্যানুফ্যাকচারিং গুলো করা যাবে। হুম এখন ওভারঅল অবস্থা যেটা, প্রথমে আমি ইলেকট্রিক বাইকের কথা বলি। ইলেকট্রিক বাইক বাংলাদেশে প্রায় সবগুলো কোম্পানি অ্যাটেম্প নিচ্ছে এগুলোকে ইন্ট্রোডিউস করার জন্য। সবচেয়ে বড় প্রবলেম হলো বাংলাদেশের চার্জিং স্টেশন একটা বড় সমস্যা। হুম কারণ যদি চার্জিং স্টেশন অ্যাভেলেবল না থাকে, সেক্ষেত্রে ইলেকট্রিক বাইক কিন্তু খুব একটা ভায়াবল হয় না। হুম ইদানিংকালে ডিফারেন্ট মডেলের ইলেকট্রিক বাইক আসছে, অনেকে ব্যাটারি সোয়াপিং আসছে, হুম অনেকে মনে করছে মোটরসাইকেলটা শুধু সাপ্লাই দিবে আর ব্যাটারিগুলো সাপ্লাই দিবে অন্য কোম্পানি, তাদের ছোট ছোট শপিং স্টেশন থাকবে হুম বিভিন্ন দোকানের সাথে। মোটরসাইকেল নিয়ে যাবে সামনে, তার যে মোটরসাইকেলের ব্যাটারিটা শেষ হয়ে আসলো এটাকে জমা দিবে, হুম দিয়ে একটা নতুন যেটা চার্জ হয়েছে সেটাকে নিয়ে নেবে। জি এরকম মডেল নিয়ে কাজ হচ্ছে, এবং আমরা অনেকেই কিন্তু এইসব মডেল নিয়ে কাজ করছি। হুম আমরা মনে করি, এবং আমাদের সাপ্লায়ার যারা, বিশেষ করে ইয়ামাহা এবং অন্যান্য কোম্পানি, তারাও কিন্তু ইলেকট্রিক বাইক, অনেক সুন্দর মডেলের ইলেকট্রিক বাইক তৈরি করেছে। তারা ওয়েট করছে যে কখন লোকাল ক্যাপাসিটি বিল্ড হবে, যে ক্যাপাসিটিতে রিজনেবলি এইসব মোটরসাইকেল গুলো সাপ্লাই করতে পারবে এবং রিজনেবল একটা ভলিউম পাবে, হুম এবং তাৎক্ষণিকভাবে তখন তারা কিন্তু এই সমস্ত ইলেকট্রিক বাইক কিন্তু ইন্ট্রোডিউস করে দেবে। জি তবে এটা খুব একটা মজার ব্যাপার হলো এই, যে গ্র্যাজুয়ালি টেকনোলজি ইমপ্রুভ হওয়ার ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট হচ্ছে, যার কারণে আগে দেখা যেত যে একটা ব্যাটারি চার্জ করলে 50-60 মাইল পর্যন্ত যাওয়া যেত। হুম এখন একটা ব্যাটারি চার্জ করলে কিন্তু 100 থেকে 150 মাইল পর্যন্ত যাওয়া যায় মোটরসাইকেলের ক্ষেত্রে। হুম গাড়ির ক্ষেত্রে কিন্তু অনেক বেশি, প্রায় 200, 250, 300 কিলোমিটার পর্যন্ত যাওয়া যায়। হুম সেক্ষেত্রে গাড়িতে তো অলরেডি ইলেকট্রিক গাড়ি ইন্ট্রোডিউস হয়ে গেছে। হুম মোটরসাইকেলের ক্ষেত্রে ছোট ছোট মোটরসাইকেল ইন্ট্রোডিউস হয়েছে, বড় জি মোটরসাইকেল ইন্ট্রোডিউস হয়নি। আমরা আশা করছি 1-2 বছরের মধ্যে অনেক ভালো টেকনোলজির ভালো গাড়ি ইন্ট্রোডিউস হয়ে জি যাবে। সেখানে যে ইলেকট্রিক চার্জ স্টেশনের সমস্যাটা থাকবে না, কারণ হুম অনেকে ইনভেস্টমেন্ট করবে এ সমস্ত চার্জ স্টেশনে, সোয়াপিং ব্যাটারি সার্ভিস দেবে। হুম এবং তখন আমাদের যারা বাইকার, তারা যে কোনো জায়গাতে যখনই প্রয়োজন হবে তখন তাদের ব্যাটারিটা এক্সচেঞ্জ করে নিতে পারবে এবং চালাতে পারবে। জি আমরা আরো আলোচনা করব যে আসলে দেশীয় চাহিদা পূরণ করে বিদেশে চাহিদার কোনো রপ্তানি করার কোনো স্কোপ আছে কিনা। একটা ছোট্ট বিরতিতে যাচ্ছে। দর্শক এ পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরে, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।
আবারও স্বাগত একুশে বিজনেস। দর্শক, বিরতির আগে অটোমোবাইলস খাত নিয়ে কথা বলছিলাম এসিআই মোটরসের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর FH আনসারীর সঙ্গে। প্রিয় দর্শক, একুশে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। আবারও ফিরছি আলোচনায়। আনসারী ভাই, আপনি যেটা বলছিলেন যে গ্রামীণ অর্থনীতিতে অবদান রাখছে এই বাইক এবং কৃষি খাতেও অবদান রাখছে এই বাইক। যদি রাস্তাঘাটের উন্নয়ন হতো তাহলে আরও বেশি অবদান রাখতে পারতো। আমার প্রশ্ন হচ্ছে, এখন যে প্রাইসটা রয়েছে যদিও অনেকের জন্য অ্যাফোর্ডেবল, তাও যদি দেশে উৎপাদনের ব্যবস্থা করা যেতে পারতো, উদ্যোক্তাদেরকে নিয়ে আসা যেতে পারতো, যদি চিপার প্রাইসে বাইক পাওয়া যেত তাহলে তো আরও বেশি অবদান রাখতে পারতো গ্রামীণ অর্থনীতি এবং কৃষি খাতে। আপনি ঠিকই বলেছেন, কারণ এখন যে প্রাইসে আমাদের দেশে মোটরসাইকেল গুলো বিক্রি হয়, আনুপাতিক ভাবে আমি বলবো ভারতের তুলনায় যথেষ্ট বেশি। তার পিছনে কারণটা হলো, আমাদের দেশে মোটরসাইকেল যদিও নিত্য প্রয়োজনীয় একটা বাহন, তবুও আমাদের দেশে এই মোটরসাইকেলের পার্টস আমদানি করতে যথেষ্ট ইম্পোর্ট ডিউটি দিতে হয় এবং সেই ইম্পোর্ট ডিউটিটার পরিমাণ প্রায় 40-এর কাছাকাছি, যার কারণে মোটরসাইকেলের দাম অনেক বেড়ে যায়। তারপরে যখন সরকার মোটরসাইকেল পলিসি করলো, তখন মোটরসাইকেলকে প্রমোট করার জন্য, ইন্ডাস্ট্রিকে প্রমোট করার জন্য সরকার কিন্তু এই প্রয়োজনীয়তাটা বুঝতে পেরেছিল যে এদেশের ইয়ুথদেরকে যদি কাজে এনগেজ রাখতে হয়, ইন্সপায়ার করতে হয় এবং তাদের মোটিভেশন আনতে হয়, তাদের গতি দিতে হয়, তাহলে এদেশে প্রচুর পরিমাণে মোটরসাইকেল আসা উচিত। তারপরে তারা যেটা প্রজেকশন করেছিল যে 26-27 সালে বাংলাদেশে মোটরসাইকেলের চাহিদা হবে প্রায় 10 লক্ষ। সেক্ষেত্রে কিন্তু প্রায় আমরা 26-27-এর কাছাকাছি এসে গেছি এবং এখন মোটরসাইকেল মাত্র 4.5 লক্ষ পরিমাণ বিক্রি হয়। আমরা যারা ইন্ডাস্ট্রি করলাম, আমরা করলাম কি, সরকারের এই নিশ্চয়তা পেয়ে আমরা যেটা মোটরসাইকেলের কারখানায় স্টাফ করা শুরু করলাম। সরকার আমাদের বলল, তোমরা যদি লোকালি অ্যাসেম্বল করো এবং কিছুটা ডিপার ম্যানুফ্যাকচারিং করো, তাহলে তোমাদের ট্যাক্স হবে 5%। ইদানিং কালে যেটা করেছে সরকার, এই ট্যাক্সটাকে বাড়িয়ে 20% নিয়ে গেছে। সরকার যদিও কমিটমেন্ট করলো, এই কমিটমেন্টের ভিত্তিতে আমরা কিন্তু টোটাল ফ্যাক্টরি ফিজিবিলিটি করলাম, সবকিছু করলাম, ফ্যাক্টরি এস্টাবলিশ করলাম, সাকসেসফুলি মোটরসাইকেল ম্যানুফ্যাকচার করলাম। আমাদের যারা সাপ্লায়ার, এরা হাইটেক কোম্পানি, তারা অত্যন্ত স্যাটিসফাইড হয়ে আমাদেরকে রিকমেন্ড করলো এবং এদেশে মার্কেটিং করার সুযোগ দিল। তাহলে অবস্থাটা বুঝতে পারছেন, একদিকে ইম্পোর্ট ডিউটি অনেক বেশি, আরেকদিকে হচ্ছে মোটরসাইকেলে আপনার যেটুকু প্রফিট হয়, মার্জিনাল প্রফিট, সেখানেও কিন্তু 5% থেকে ট্যাক্স 20% নিয়ে গেছে। জি, এটা একটা ব্যাপার। জি, সেকেন্ড হলো, এই ক্ষেত্রে আমি এই 5 থেকে 20% নিয়ে যাওয়ার কারণটা কি? দেশীয় যে কোনো শিল্পকে আরো বিকশিত করা উচিত, সেক্ষেত্রে আসলে সরকারের ব্যাখ্যা কি? সরকার কিন্তু কোনো প্রপার ব্যাখ্যা আমাদেরকে দেয়নি। কারণ সরকার এটা করতে পারে না এই কারণে যে সরকার তো এই মোটরসাইকেল ইন্ডাস্ট্রিকে প্রমোট করার জন্য কমিটমেন্ট করেছে। এই কমিটমেন্টের ভিত্তিতে আমরা ইনভেস্টমেন্ট করেছি। আমাদের সাপ্লায়ার যারা আছে, আমাদের পার্টনার আছে, তারা এখানে আসছে, ফরেন ইনভেস্টমেন্ট আসছে। তাহলে এটা দাঁড়াচ্ছেই যে অ্যাকচুয়ালি যে কোনো কারণেই সরকার কিন্তু 5 থেকে 20-তে নিয়ে গেছে। এই নিয়ে যাওয়াটা কিন্তু খুব ভালো হয়নি, ইন্ডাস্ট্রিতে একটা শক হয়েছে। এই শকের কারণে ইন্ডাস্ট্রির যে গ্রোথটা হওয়ার কথা ছিল, সেই গ্রোথটা হয়নি। তবে আপনার যে প্রশ্নটা খুবই স্বাভাবিক এবং রেলেভেন্ট, যে বাংলাদেশে যদি মোটরসাইকেল সম্পূর্ণভাবে উৎপাদন হতো, দাম কম হতো, তাহলে কি হতো? তখন দেখা যেত যে আমাদের দেশের গ্রামের ছেলেমেয়েরা এটাকে অ্যাফোর্ড করতে পারতো এবং এটাকে ব্যবহার করতে পারতো। সেক্ষেত্রে আমরা বলবো যে এখন পর্যন্ত তেমন কিছু ডেভেলপমেন্ট হয়নি। স্থানীয় 2-1টা কোম্পানি স্থানীয়ভাবে মোটরসাইকেল উৎপাদন করে, কেউ চায়না থেকে মোটরসাইকেল আমদানি করে কম দামে বিক্রি করে। তবে একটা জিনিস কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, কোয়ালিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট মোটরসাইকেলের ক্ষেত্রে, লঞ্জিভিটি। সেক্ষেত্রে মোস্টলি জাপানিজ মোটরসাইকেল গুলো বাংলাদেশে কোয়ালিটি এবং লঞ্জিভিটিকে এনশিওর করছে, যার ফলে এগুলো অনেক পপুলার। আশা করি যে যখন যখন ইভি ইন্ট্রোডিউস হবে, তখন দেখা যাবে যে মোটরসাইকেলের দাম অনেক গুণে কমে যাবে। ইভির সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হলো ব্যাটারির দাম অনেক বেশি। যেহেতু ব্যাটারিটা কিনতে হবে না, ব্যাটারি কিন্তু সোয়াপিং স্টেশন থাকবে, ব্যাটারি ভাড়া পাওয়া যাবে, তখন দেখা যাবে যে মূল মোটরসাইকেলটার দাম আনুপাতিক কম হবে। ব্যাটারিটা ভাড়া নিয়ে তারা চালাতে পারবে, ব্যাটারিটা বদলে নিতে পারবে। আমরা আশা করি যে এটা বছর 2-এর মধ্যে অবশ্যই মোটরসাইকেল ইন্ডাস্ট্রিতে রেভলিউশনটা হবে এবং সেক্ষেত্রে আমাদের দেশের ছেলেমেয়েরা যথেষ্ট
উৎসাহ এবং উপকৃত হবে। জি, আমরাও সেই অপেক্ষায় রইলাম যে ইলেকট্রিক বাইক আসলে আসলে তখন মোটরসাইকেলের দাম অনেকখানি কমে যাবে, তখন হয়তো বা আমরাও লুফে নিব। এক্ষেত্রে এখন যে প্রশ্নটি রয়েছে, আপনি যেটা বলছিলেন যে জাপানি যে কোনো বাইকের লংজিভিটি অনেক বেশি, সেক্ষেত্রে এতদিন যাবৎ আপনারা কাজ করছেন, তাদের টেকনোলজি অথবা তাদের যে আইডিয়া রয়েছে বিজনেস সম্পর্কে, মোটরসাইকেল ইন্ডাস্ট্রি সম্পর্কে, আপনারা কি কিছুটা মানে নিতে পেরেছেন অথবা তাদের টেকনোলজিটা কি গ্রহণ করছেন এই খাতকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য? আমাদের দেশে সুবিধা হলো আমাদের ছেলেমেয়েরা প্রচন্ড ব্রিলিয়েন্ট। যারা ইঞ্জিনিয়ার আছে বা টেকনিশিয়ান আছে তারা যথেষ্ট আহ, অল্প সময়ে যথেষ্ট স্কিল হয়ে যেতে পারে। আপনাকে ছোট একটা এক্সাম্পল যদি দিই, রিসেন্টলি ইয়ামাহা হেডকোয়ার্টারে আমাদের কিছু ইঞ্জিনিয়ারকে মানে ট্রেনিং নেওয়ার জন্য পাঠিয়েছিলাম, তারা ডেকেছিল। ওখানে ট্রেনিং নেওয়ার পরে প্রথম দিনই 6 জন ইঞ্জিনিয়ার উইদাউট ট্রেনিং কিন্তু তারা পাস করে গেল। তার মানে জাপানিরা সার্টিফাই করলো দেয়ার ওভার স্ট্যান্ডার্ড, এবং তারাকে ট্রেনিং এর বাইরে আগে যখন পরীক্ষা নিল সে পরীক্ষাতে তারা কিন্তু পাস করে গেছে। জি। এটা একটা এক্সাম্পল। আর একটা এক্সাম্পল হচ্ছে জাপানিরা যেহেতু খুব কোয়ালিটি সেন্সিটিভ, তাদের কিন্তু স্টেট পাস রেশিও আছে, সেটা হয়তো 95%। আমাদের ফ্যাক্টরিতে যে সমস্ত মোটরসাইকেল ম্যানুফ্যাকচার করি বা অ্যাসেম্বল করি সেগুলো একটা লিমিট দেওয়া আছে, যেটা 95% লেভেলে এটা হতে হবে, না হলে কিন্তু কোনো অবস্থায় মোটরসাইকেল পাস করবে না। আমরা গত 7 বছর ধরে মোটরসাইকেল ম্যানুফ্যাকচার করছি, আমাদের স্টেট পাস রেশিও 98%। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে আমাদের ইন্ডিকেটর কম্পেয়ার টু এনি জাপানিজ স্ট্যান্ডার্ড অনেক অনেক ভালো, জি। যেটা আমরা গর্বের সাথে বলতে পারি যে বাংলাদেশে যেসব মোটরসাইকেল ম্যানুফ্যাকচার হচ্ছে সেটা কোনো অংশেই জাপানের মোটরসাইকেলের থেকে কোনোভাবে ইনফেরিয়র না, বরঞ্চ অনেক সুপিরিয়র মোটরসাইকেল আমরা বানাচ্ছি। কারণ এখানে তো পার্টস নট এনাফ, পার্টসকে অ্যাসেম্বল করা, পার্টসটাকে টেস্ট করা, পার্টসটাকে পাস করা, এই কাজগুলো কিন্তু করতে হয়। সবগুলি কিন্তু আমাদের দেশের এই ব্রিলিয়ান্ট ইয়াং ছেলেমেয়েরা কিন্তু এই কাজটা করছে। জি। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আমাদের দেশের ছেলেমেয়েরা টেকনোলজি শিখে ফেলেছে। এটা তো গেল আপনি ওভারঅল ম্যানুফ্যাকচারিং কথা বলছি। এখন যে সমস্ত পার্টস গুলো বানাচ্ছে, বিশেষ করে ফ্রেম বানাচ্ছে, লেগ গার্ড বানাচ্ছে, অন্যান্য ফুয়েল ট্যাঙ্ক বানাচ্ছে, অনেক ক্ষেত্রে পেন্ট করছে, আবার সিট বানাচ্ছে, সবগুলি কিন্তু এই আপনার স্টেট পাস রেশিওতে কিন্তু 98% লেভেলে পাস করছে। তার মানে জি। মোটরসাইকেলের প্রায় 60% প্রোডাক্ট স্থানীয়ভাবে উৎপাদন হচ্ছে, সেগুলো কিন্তু হাই কোয়ালিটি এবং সেগুলো জাপানি স্ট্যান্ডার্ডের চেয়ে অনেক অনেক বেটার। জি। এখন আমরা কিছুটা আমাদের ইঞ্জিন এখন কিছুটা হয়তো আমাদের ইঞ্জিন বানাতে হবে, ইঞ্জিন অ্যাসেম্বল হচ্ছে। ইঞ্জিন বানাতে গেলে ইঞ্জিনের পার্টস লাগবে, সেখানে আমি মনে করি আমাদের রিলেটেড ইন্ডাস্ট্রি হবে, তারা ছোট ছোট পার্টস বানিয়ে আমাদেরকে সাপ্লাই দিবে। জি। সেগুলো আমরা আমাদের স্ট্যান্ডার্ডে সাপ্লাই দিবে, সেগুলো আমরা অ্যাসেম্বল করে পুরোপুরি ভাবে মোটরসাইকেল হয়তো ম্যানুফ্যাকচার করতে পারবো 1 থেকে 3 বছরের মধ্যে। জি, আমরাও এটা আশা করছি ৩ বছরের মধ্যে পুরোপুরি দেশেই সব ক্যাপাসিটি থাকবে। ইঞ্জিন থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরি পার্টস আমরা দেশ থেকে অ্যাসেম্বল করতে পারবো এবং বিদেশেও রপ্তানি করতে পারবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনাকে এবং দর্শক সবাইকে ধন্যবাদ।